নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রবল সরকার। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অমিত শাহ জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগেই নোটিফিকেশন হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা এই দেশে এসেছেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসিক, খ্রিস্টান, জৈন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কোনো ডকুমেন্ট লাগবে না। অনেকগুলো রাজ্য সরকার সিএ এর বিরোধিতা করেছে, পশ্চিমবঙ্গ সরকার করেছে। তাই এই ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাকে খুব গৌণই রাখা হচ্ছে। অনলাইনের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাবে। এখানের বিরোধীরা বলছেন, তৃণমূল, যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। সিএ কিন্তু নাগরিকত্ব কারার নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। কাশ্মীর যদি পাকিস্তানের কাছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন হয়, তাহলে সিএও আমাদের কাছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। কেন? দেশভাগের সময়ে তার পরবর্তীকালেও রক্তপাত, মহিলাদের সম্ভ্রমানি, সম্পত্তির লুট সবই হয়েছে। পশ্চিম দিকে পপুলেশন এক্সচেঞ্জ প্রায় সম্পূর্ণ হয়েছিল, পূর্ব ভারতে অতটা হয়নি, অনেকটা হয়েছিল। কিন্তু নিরন্তর লড়াই, সংঘর্ষ, সম্পত্তির অবৈধ দখল বন্ধ হয়নি। এই প্রেক্ষিতে 1950 সালে দুদেশের সরকারই ভাবলো না, এটা চলতে দেওয়া যায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রী, অবিভক্ত ইউনাইটেড প্রভিন্সের অ্যারিস্টোক্র্যাট মুসলিম পরিবারের মানুষ লিয়াকত আলী খান, তিনি দিল্লিতে এলেন, নেহরুজির সঙ্গে বৈঠক হলো। 4 দিন বৈঠকের পরে চুক্তি স্বাক্ষরিত হলো, যেটা ইতিহাসে নেহরু লিয়াকত চুক্তি নামে খ্যাত। আপনারা যদি গুগল করেন তাহলে ডিটেলস জানতে পারবেন। সেই চুক্তির মূল কয়েকটা বিষয় হলো, পাকিস্তানেও ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু, তারা কিন্তু সংখ্যাগুরুদেরই সমান মর্যাদা পাবেন। অর্থাৎ আইনসভায়, বিচার বিভাগে, সরকারি চাকরিতে, সেনাবাহিনীর তাদেরও প্রতিনিধিত্ব থাকবে। আবার কেউ যদি ভারতে চলে আসতে চান, তিনি কত টাকা আনতে পারবেন আর কি কি আনতে পারবেন সেটাও নেহরু লিয়াকত চুক্তির স্পষ্ট বলা আছে। আবার কেউ যদি ভারত থেকে পাকিস্তানে যেতে চান, তিনিও পারবেন। কত সম্পত্তি নিয়ে যেতে পারবেন সেটারও উল্লেখ আছে। আবার কেউ পাকিস্তানে চলে গেলেন ভারত থেকে, কিন্তু তার মনে হলো যে আর পাকিস্তানে নয়, তিনি ভারতে আসবেন, তিনিও আসতে পারবেন। আবার কেউ পাকিস্তান থেকে ভারতে এলো, কিন্তু ভারতে তার থাকতে ভাল লাগছে না, তিনি পাকিস্তানে যেতে চান, তিনিও যেতে পারতেন। সব বলা আছে নেহরু লিয়াকত চুক্তিতে। এবং দুই দেশে অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে তারা ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যাগুরুদের মতোই সমান অধিকার নিশ্চিত করবে। চাকরিতে, সামাজিক অনুষ্ঠানে, পড়াশোনায় এবং ধর্মাচরণের স্বাধীনতা থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? দেশ ভাগের পর, স্বাধীনতার পর 76 থেকে 77 বছর পেরোলো, পাকিস্তানে হিন্দু পপুলেশন কত, শিখ পপুলেশন কত, জৈন পপুলেশন কত? হিন্দু পপুলেশন হয়তো 1-2%, বাকিদের তো তাও অস্তিত্বই নেই। বাংলাদেশে 71 সালের আগে হিন্দু পপুলেশন ছিল 22-23%, এখন 8-9%। আফগানিস্তানে নেই বললেই চলে, কিছু শিখ আছেন। কিন্তু ভারতবর্ষে এখনো প্রায় 20 কোটি মুসলমান। স্বাধীনতার সময় মুসলমানদের সংখ্যা যা ছিল তার থেকে বেড়েছে শতাংশের বিচারে। অর্থাৎ নেহরু লিয়াকত চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে ভারতবর্ষ মেনেছে, পাকিস্তান মানেনি। আচ্ছা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই 3টে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে এই 3টে দেশে ইসলাম ধর্মাবলম্বীরা কখনোই ধর্মীয় নিপীড়নের শিকার হতে পারেন না। ওখানে ধর্মীয় নিপীড়নের শিকার হতে পারেন তারাই যারা ধর্মীয় সংখ্যালঘু। তাই তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে
মুসলমান ধর্মাবলম্বীরা থাকবেন কেন? কারণ ওই দেশে তো ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা নেই। তাই এটাও আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। তাই সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এবং মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে লোকসভা নির্বাচনের আগে সিএএ নোটিফিকেশন হবে এবং তার একটা ইম্প্যাক্ট পড়বে মতুয়া জনসমাজের উপর। 2019-এও পড়েছিল, সিএএ এর প্রতিশ্রুতি ছিল, এখন বিধি প্রণয়ন। অমিতজি বলেছেন লোকসভা নির্বাচনের আগেই বিধি প্রণয়ন হবে। তাই পালে বাক পড়েছে তৃণমূলে। তাই মমতা বালা ঠাকুরকে তড়িঘড়ি রাজ্যসভায় পাঠিয়ে দিলেন মমতা, ওই মতুয়া সম্প্রদায়কে বার্তা দিতে। চিরে ভিজবে না, কারণ নাগরিকত্ব বিষয়টা মতুয়াদের কাছে এতটাই স্পর্শকাতর। এবং বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, সেই জন্য তারা ঢেলে 2019-এর লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিল। বনগাঁ, রানাঘাটে বিজেপি জিতেছিল, কৃষ্ণনগরে দারুণ ফল করেছিল এবং বিধানসভা নির্বাচনে মতুয়া বেল্টে বিজেপি ভালো ফল করে। প্রশ্ন উঠছিল শেষ পর্যন্ত কি সিএএ চালু হবে? অনেক দিন আগে আইন প্রণয়ন হয়েছে কিন্তু নথিভুক্ত হয়নি। এবার অমিত জি জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগেই হবে, পোর্টাল তৈরি শেষ, পোর্টালের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ নির্বাচনের আগে অমিত শাহের মাস্টার স্ট্রোকে বেসামাল তৃণমূল মরিয়া হয়ে মতুয়া সমাজের পাশে থাকার বার্তা দিতে টোকেনিজম মমতা বালা ঠাকুরকে তারা রাজ্যসভায় পাঠানো। মমতা বালা ঠাকুর সুবক্তা নন, রাজ্যসভায় তিনি কতটা ভোকাল হতে পারবেন তা নিয়ে বিস্তর প্রশ্ন আছে। কিন্তু ওই মতুয়া সমাজকে বার্তা দেওয়া, অমিত শাহের এই ঘোষণার পরে রাজনৈতিকভাবে তৃণমূলের যে ক্ষতি হতে পারে, মতুয়া ভোট ব্যাংকে যে ধস নামতে পারে, তার থেকে যদি কিছুটা ফেস সেভ করা যায় সেই জন্যই মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় তারা পাঠালেন। কিন্তু অমিতজির মাস্টার স্ট্রোকে বেসামাল তৃণমূল। প্রতিবেদন শেষ করে একটা কথা বলে, মণিশঙ্কর আইয়ার, যিনি নরেন্দ্র মোদীকে নিচ কিসিমের আদমি বলেছিলেন, যেদিনকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের অযোধ্যায় রাম মন্দির হলো সেদিনকে তার মেয়ে অনশন করেছেন। কেন? যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হচ্ছে। সেই মণিশঙ্কর আইয়ার লাহোরে গিয়েছেন সাহিত্য সম্মেলনে যোগ দিতে, সেখানে মোদিজির সমালোচনা করেছেন। কংগ্রেসের একজন নেতা, তিনি তো কংগ্রেস ছাড়েননি, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারে না। ভারত কবার এই বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে? অটলজি বাস নিয়ে লাউড়ে গিয়েছিলেন, বিনিময় পেয়েছিলাম কার্গিল। পাঠানকোটের পর সেনাঘাটিতে হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, উড়িতে হানার পর বালাকোট হয়েছিল। অর্থাৎ সন্ত্রাসে যারা মদত দিচ্ছে, যারা সন্ত্রাসবাদীদের পিওকের বিভিন্ন লঞ্চ প্যাড থেকে কাশ্মীরে জম্মুতে ঢোকাচ্ছে, বেছে বেছে অকাশ্মীরিদের টার্গেট করছে, নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে, যারা সন্ত্রাসে মদত দিচ্ছে তাদের সঙ্গে আবার আলোচনা কি? সন্ত্রাস এবং আলোচনা পাশাপাশি চলতে পারে না। এই মণিশঙ্কর আয়ারের মতো লোকগুলোকে কিন্তু চেনে নেওয়া দরকার। হ্যাঁ, মণিশঙ্কর আয়ার দুন স্কুলে রাজীবের সহপাঠী ছিলেন, প্রথম জীবনে করাচিতে ইন্ডিয়ান কনসুলেটে কাজ করেছেন, তারপরে তো কংগ্রেসে যোগ দেন। এদের প্যাথোলজিক্যাল প্রধানমন্ত্রীর প্রতি বিদ্বেষ আছে এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসম্মান করার সাহস এরা দেখাচ্ছেন। দেশবাসীর উচিত এদেরকে চিনিয়ে রাখা। যারা পাকিস্তানের মাটিতে ভারতের সমালোচনা করতে পারেন, তিনি কেউ এলিতেলি নন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ছিলেন, আইএফএস অফিসার ছিলেন। এগুলোকে বোধহয় আর সহ্য করা ঠিক হবে না। এই বৃহত্তর ইকোসিস্টেম এখনো বিদেশের মাটিতে
ভারতের বদনাম করার কাজে লেগে আছে। মণিশঙ্কর আইয়ার তার সর্বশেষ উদাহরণ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.